আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটেছিল আমার নিজের সাথে। আমি 2006 সালের মে মাসের শেষের দিকে ভিয়েতনামে ঘুরতে যাই। ঘটনার দিনটি ছিল 27 মে, শনিবার। আমি ভিয়েতনামের রাজধানী হানয় থেকে সাইগন শহরে ঘুরতে যাই। আমি সারাদিন সাইগনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এবং একটা সময় খেয়াল করি সন্ধ্যা হয়ে আসছে। আমি তখন থাকার জন্য একটি হোটেল খুঁজতে থাকি। ভিয়েতনামে মার্চ থেকে মে পর্যন্ত পর্যটকদের আনাগোনা অনেক বেশি থাকে। তখন হোটেলে খালি রুম পাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আমি অনেক খোঁজাখুঁজির পর শহরে প্রায় শেষ প্রান্তে একটি নির্জন এলাকায় একটি ভ্যাকেশন হোস্টেল রুম পেয়ে খালি পেলাম। আমি আর তখন বেশি কিছু না ভেবে ওই হোস্টেলেই থাকার সিদ্ধান্ত নেই। হোস্টেলটির একটু বর্ণনা দিই। হোস্টেলটি ছিল অনেক ছোট এবং পুরোটাই কাঠের তৈরি। হোস্টেলটিতে সব মিলিয়ে 7টি রুম ছিল। রিসেপশনের পাশে একটা দরজা এবং ওই দরজা দিয়ে ঢুকলেই একটা লম্বা করিডোর। করিডোরের দুপাশে থাকার রুম এবং করিডোরের সিলিংয়ে ঝুলছিল ভিয়েতনামের একটি ঐতিহ্যবাহী কুপি। আমার রুমটি ছিল একদম শেষ প্রান্তে, হাতের ডান দিকে। আমি আমার লাগেজ নিয়ে রুমে গেলাম এবং দেখলাম আমার রুমমেট দুজন। একজনের নাম ছিল আকিরো এবং অন্যজনের নাম ছিল আসাহি। তারা দুজন দুই ভাই এবং তারা জাপান থেকে ভিয়েতনামে ঘুরতে এসেছিল। এখন আমার রুমটির একটু বর্ণনা দেই। রুমে ঢুকেই হাতের বাঁ দিকে একটা দোতলা বিছানা এবং ডান দিকে একটি সিঙ্গেল বিছানা। দরজা বরাবর একটি জানালা। জানালার বাঁ পাশে একটি সোফা এবং ডান পাশে একটি বড় আয়না। অর্থাৎ দোতলা বিছানার পায়ের দিকে সোফা এবং সিঙ্গেল বিছানাটির পায়ের দিকে বড় আয়নাটি। আখিরো এবং আসাহি আগে থেকেই দোতলা বিছানাটি নিয়ে এসেছে, বিধায় আমাকে সিঙ্গেল বিছানায় থাকতে হলো। আমার রুমমেটদের সাথে পরিচয় সেরে আমি গোসলের উদ্দেশ্যে হোস্টেলটির গোসলখানায় রওনা হই। হোস্টেলটির গোসলখানাও ছিল এবং টয়লেটও ছিল রিসেপশনের কাছে। অর্থাৎ গোসলখানা অথবা টয়লেটে যেতে হলে রিসেপশন পার হয়ে যেতে হয়। আমি গোসলখানায় গোসল সেরে নিজের রুমে যাওয়ার জন্য করিডোরের দরজাটি খুলে করিডোরে পা রাখলাম। করিডোরের কুপি বাতিটি জ্বলছিল এবং মিটমিট আলো দিচ্ছিল। এই সময় কুপি বাতির অল্প আলোয় করিডোরের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় না। যতটুকু আলো ছিল সেই আলোতেই মনে হলো কেউ একজন করিডোরের শেষ প্রান্ত থেকে আমার রুমে দরজাটা আস্তে করে লাগিয়ে দিল। অল্প আলোতে চেহারা দেখা যাচ্ছিল না, তবে অবয়বটি দেখে বোঝা যাচ্ছিল এটি একটি মানুষের অবয়ব। আমি ভাবলাম হয়তোবা আমার কোনো এক রুমমেট বাইরে থেকে এসে রুমে ঢুকলো। তারপর আমি রুমে এসে রুমের দরজা খুললাম। তখন একটু অবাক হলাম, কারণ রুমে তখন কেউ ছিল না। আমি ভাবলাম যে কুপিবাতির আলো করিডোরের শেষ প্রান্ত ভালো করে পৌঁছায় না হয়তো সেখানে, আর আমি অনেক ক্লান্ত, তাই হয়তোবা হ্যালোসিনেট করেছি। তাই আমি আর কোনো কিছু না ভেবে আমার বিছানায় শুয়ে পড়লাম। একটু পর আমার রুমমেটরা আসলো আর আমরা আরও কিছু গল্পগুজব করে ঘুমানোর প্রস্তুতি নিলাম। বলে রাখা ভালো, ভিয়েতনামে তখন 7টার আগেই সন্ধ্যা হয়ে যেত আর সবাই 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ত। রাত 9টার পর ভিয়েতনামের পরিবেশ গভীর রাতের মতো হয়ে যেত। তো ওই রাতে আমিও রাত প্রায় 10টার দিকে ঘুমিয়ে পড়ি। কোনো এক অজানা কারণে আমার ঘুম ভাঙে এবং আমার ঘড়িতে দেখলাম রাত 1টা বাজে। তখন রুমের লাইট অফ ছিল, তবে জানালার ফাঁক দিয়ে বাইরের আলো একটু আধটু ঢুকছিল রুমে। আমি আমার ঘাড়টি ঘুরিয়ে দেখলাম আমার রুমমেট দুজন ঘুমাচ্ছে। যখন আমি আমার ঘাড়টি ঘুরিয়ে আগের মতো করলাম, তখন হঠাৎ আমার পুরো শরীর জমে গেল। আমি আমার শরীর নাড়াতে পারছি না। আমার শব্দ করতে চাচ্ছি, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমার চোখের পাতাগুলো কেমন ভারী হয়ে আসছিল। নিজের সকল শক্তি দিয়ে ও চোখের পাতা খোলা রাখতে পারছি না। আমি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার শরীর নাড়ানোর, কথা বলার আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু
মনে হচ্ছিল চোখের পাতাগুলো বন্ধ হলেই হয়তোবা এই ইহকাল ছেড়ে চলে যাব। আমার চোখের সামনে আমার প্রিয়জনের পরিবারের সবার চেহারা ভাসতে লাগলো। তবু আমি হার মানলাম না। আমি আল্লাহকে স্মরণ করতে লাগলাম। একটু পর আমি লক্ষ্য করলাম যে আমি আমার শরীরের কিছুটা অংশ নাড়াতে পারছি। অনেক কষ্ট করে আমি যখন আমার মাথাটা তুললাম, তখন আমার চোখের সামনে যা দেখলাম তা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমার বিছানার পায়ের দিকে যে বড় আয়নাটি ছিল, ওই আয়নাটির ভেতর একটি কালো অবয়ব দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি যা দেখছি তা আদৌ সত্যি নাকি মনের ভুল। আমি যখন আরেকটু ভালো করে লক্ষ্য করলাম, তখন দেখলাম ওই অবয়বটি আমি নিজেই। হ্যাঁ, আমি নিজেই। ওই অবয়বটার কোনো চোখ ছিল না, চোখের কোটরে বড় দুটি কালো গর্ত। যখন বুঝতে পারলাম যে অবয়বটি আমার মতোই দেখতে, তখন অবয়বটি আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমার ভয় আরো বেড়ে গেল। তখন দেখলাম অবয়বটি আয়নার ভেতরে আস্তে আস্তে হেঁটে বিছানার পাশে গিয়ে আমি যেভাবে শুয়েছিলাম ঠিক সেভাবেই শুয়ে পড়ল। আমি তখনই আমার সম্বিত ফিরে পেলাম। আমি আবার শরীর নাড়াচাড়া করতে পারছিলাম, কথা বলতে পারছিলাম। আমি 10-15 মিনিট ছিলাম ওই অবস্থায়। প্রচুর ঘেমে গিয়েছিলাম। তাই আমি হাত মুখ ধোয়ার জন্য টয়লেটের উদ্দেশ্যে রুম থেকে বের হলাম। রিসেপশন থেকে চাবি নিয়ে আমি টয়লেটে ঢুকলাম। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে কি ঘটলো আমার সাথে। আমি যা দেখেছি তা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব। এরকম অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি মাথা নিচু করে মুখে পানি দিচ্ছিলাম। মুখে পানি দেওয়ার শেষে যখন মাথা উপরে তুললাম, তখন দেখলাম আমার সেই অবয়বটি, যার চোখের কোটরে কালো গর্ত, সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আর সহ্য করতে পারলাম না। আমি জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফেরে, তখন নিজেকে আবিষ্কার করি নিজের রুমে। সকাল হয়ে গিয়েছে। আমার রুমমেটরা বলল, রিসেপশনিস্ট আমার চিৎকার শুনে টয়লেটে গিয়ে দেখে আমি মেঝেতে পড়ে আছি। তখন রিসেপশনিস্ট আমার রুমমেটদের ডাকে এবং তাদের সহযোগিতায় আমাকে রুমে নিয়ে আসে। তারপর আমাকে কি হয়েছিল জিজ্ঞেস করলে আমি তাদেরকে সব খুলে বলি। আমার রুমমেটরা আর রিসেপশনিস্ট আমার ঘটনাটি শোনার পর দুরকম ব্যাখ্যা দিয়েছিল। রিসেপশনিস্ট ভিয়েতনামের স্থায়ী বাসিন্দা। উনি বলেন, ভিয়েতনামের মানুষ বিশ্বাস করে যে আয়না একটি দরজার মতো এবং দরজার মতোই কাজ করে, যার মধ্য দিয়ে আত্মা বা অশরীরী আমাদের পৃথিবীতে আসতে পারে। ওইসব আত্মা মানুষের ওপর ভর করে, আমাদের পৃথিবীতে আসে। তবে যে কোনো মানুষকেই তারা ভর করতে পারে না। আয়নার মধ্যে এসব আত্মাকে তারাই দেখে যারা ওইসব আত্মাকে আমাদের পৃথিবীতে নিয়ে আসতে পারে। রিসেপশনিস্ট মনে করেন যে আমার ওপর ভর করেই একটি আত্মা আমাদের পৃথিবীতে আসতে চেয়েছিল, কিন্তু এই কাজে ওই আত্মা বা অশরীরী সফল হয়নি। আমার জাপানিজ রুমমেটদের মতে এটি একটি জাপানিজ মিরর ডিমন। জাপানে এমন ডিমন নিয়ে অনেক প্রকারের কাহিনীর প্রচলন রয়েছে। এই ডিমনের বিশেষত্ব হলো, কেউ যদি আয়নার মুখোমুখি ঘুমায়, তখন ওই ডিমনটি ঘুমন্ত ব্যক্তির এভিল সাইডের একটি প্রতিবিম্বের রূপ নিয়ে আয়নাতে হাজির হয়। এই ডিমনের কাজই হলো ভয় দেখানো। আমি ওই দিন হোস্টেলটি ছেড়ে দিই, হানয় ফিরে আসি, আর ভিয়েতনামে বাকি যে দিন আমি হোটেলে কাটাই। ওই ঘটনার পর বহুদিন আমার রাতে আয়নার দিকে তাকাতে ভয় করত। আমি আজও জানি না ওই দিনের ঘটনাটি কেন ঘটেছিল আমার সাথে, আর আয়নার ভেতরের ওই অবয়বটিই বা কি ছিল।